বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমার নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সকল শিক্ষার্থীরা ভালো আছো, সুস্থ আছো। আজকে শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্র গদ্য নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের শিক্ষার্থীরা তোমাদের জ্ঞাতার্থে বলছি। আমি তার আগে তোমাদের সকল শিক্ষার্থীকে আমি স্বাগত। তোমরা জানো তুমি নতুন বানান স্বাগতম বানানটা এখন পরিশুদ্ধ হয়ে স্বাগত বানানে আসছে, এবং তোমাদের সবাইকে নীল গোলাপের শুভেচ্ছা। শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের আমি পরিচয় দিয়ে দিচ্ছি। আমি আমি তোমাদের আগে আমার পরিচিতিটা দিয়ে দিচ্ছি। আমি একে মাহমুদুল আলম, সহকারী শিক্ষক বাংলা, নবম শ্রেণী, বাংলা প্রথম পত্র গদ্য, এবং আজকে হাজির হচ্ছে আমি। শিক্ষার্থীরা, শুরুতে তোমরা বলো দেখি, আমরা আজকে একটা ছবি দেখাবো। সেই ছবিতে তোমার বলো দেখি যে এটা কিসের ছবি। তোমরা খুব ভালোভাবে দেখে বলো, কারণ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছো যে এটা আমাদের খুবই পরিচিত একটা ছবি, এবং এটা আমাদের খুবই বাড়ির আশেপাশে, এবং এবং সবচেয়ে বড় কথা যে প্রতিষেধক হিসাবে, ওষুধি হিসেবে শিক্ষার্থীরা এই গাছটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তোমরা ঠিকই বলতে পারতেছো, এটা হচ্ছে আমাদের, কি বলো দেখি, এটা হচ্ছে আমাদের নিম গাছ। তাহলে শিক্ষার্থীরা বুঝতেই পারছো, তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে গাছটা নিয়ে আমাদের এই আলোচনা, সেটা হচ্ছে আমাদের, কি বলো দেখি, নিম গাছ। তাহলে আজকে আমাদের পাওয়া সেটা হচ্ছে তোমার, কি বলো দেখি, আলোচনা করবো। তাহলে শিক্ষার্থীরা আসো, এই নিম গাছ পাঠের মাধ্যমে আজকে আমরা শিক্ষার্থীরা কি কি জানতে পারবো। নিম গাছ পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো লেখক, জানতে পারবে গল্পের গুরুত্ব কতটুকু, সেটাও তোমরা জানতে পারবে। প্রতীক চরিত্র নিম গাছ গল্পের আলোকে বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা আজকে। তাহলে আসো, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, মাত্র 20 মিনিট, সে কারণে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, কারণ এই স্বল্পতম সময়ের মধ্যে আমাকে কিন্তু আজকে নিম গাছ গল্পের উপর এই বিষয়গুলি তোমাদের আমি আজকে জানানোর চেষ্টা করবো। তাহলে আসো শিক্ষার্থীরা, জন্মগ্রহণ করেন 1899 সালে 19শে জুলাই, এবং তার জন্মস্থান হচ্ছে তোমার বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিয়ার গ্রাম। তোমাদের বইয়ে কিন্তু লেখক পরিচিতি বিশালভাবে করা। আমি সেখান থেকে উল্লেখযোগ্য এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে তোমাদের এখানে দেখাচ্ছি। তিনি 1918 সালে শনিবার চিঠিতে তিনি সেখানে ব্যঙ্গ এবং প্যারোডি আকারে কবিতা লেখেন, এবং তোমার হচ্ছে পরবর্তীতে তিনি প্রবাসী পত্রিকায় তিনি লেখালেখির মাধ্যমে কিন্তু সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। আসলে বনফুল সম্পর্কে আরেকটু জেনে রাখি। বনফুল তার কিন্তু ছদ্মনাম, তার প্রকৃত নামটা কি বলো দেখি। তার প্রকৃত নামটা হচ্ছে তোমার বলাই চাঁদ মুখোপাধ্যায়। তার প্রকৃত নামটা হচ্ছে তোমার, কি বলো দেখি, বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুলের। এবং তার উল্লেখযোগ্য গ্রন্থ, অনেকগুলি গ্রন্থ আছে। সেখান থেকে আমি দেখো, বনফুলের গল্প, বাহুল্য, দূরবীন, অদৃশ্য লোক, সেও আমি, হ্যাঁ, তারপর তোমাদের বই কিন্তু আরো আছে, তোমার উর্মিমেলা আছে, তোমাদের বইয়ে আছে তোমার এই যে বিন্দু বিসর্গ, অনুগামী, তোমাদের বই কিন্তু আরো উল্লেখযোগ্য তোমার আছে, তাই না। বনফুলের গল্পে আরেকটা কথা হচ্ছে যে তার গল্পগুলো কিন্তু ছোট বা ক্ষুদ্র, কিন্তু তার বক্তব্য কিন্তু তাৎপর্যপূর্ণ। এবং ছোট গল্প আসলে কি, তোমরা তোমরা নিশ্চয়ই জানো যে ছোট গল্পের জনক হচ্ছে এডগার অ্যালান প, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট গল্পের জনক এডগার অ্যালান প। এবং মানে এডগার অ্যালান পোকে বলা হয় ছোট গল্পের জনক, তোমরা জানো। এবং এইচ.জি. ওয়েলস বলছেন যে ছোট গল্প 10 মিনিটের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। এবং আরো জানো যে ছোট গল্পের সংখ্যা কেউ কেউ বলেছেন যে যেটা তোমার 1 ঘন্টার মধ্যে পড়ে শেষ করা যায়। আমাদের বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো, ছোট প্রাণ, ছোট ব্যাটা, ছোট ছোট কথা। তোমরা জানো যে ছোট গল্পের সংজ্ঞা হচ্ছে যে যেখানে তোমার কাহিনীর বিন্যাস থাকবে না। তোমার ছোট গল্পের সংজ্ঞা হচ্ছে যেখানে তোমার মানে কি বলে যে আকারে ছোট,
ক্ষুদ্র, তাই না? ছোট গল্পের সংজ্ঞা হচ্ছে যেখানে তোমার মানে হঠাৎ করে শুরু হবে, হঠাৎ করে শেষ হবে, তাই না? ছোট গল্পের সংজ্ঞাটা কিন্তু সেরকম। হ্যাঁ, যাকে বনফুল যে ছোট গল্পগুলি লিখেছেন সেগুলি কিন্তু ক্ষুদ্র, কিন্তু বক্তব্য হচ্ছে তোমার তাৎপর্যপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা আসো, তোমাদের আমি এই যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করব, বনফুলের যে ছোট গল্পের অনেকগুলি তোমার হচ্ছে বৈশিষ্ট্য আছে ছোট গল্পে, তোমরা জানো। ছোট গল্পের অনেকগুলি ক্লাসিফিকেশন আছে। ছোট গল্প কখনো কখনো বিজ্ঞান নির্ভর, কখনো কখনো কল্পনাশ্রয়ী, কখনো কখনো প্রতীক ধর্মী। ছোট গল্প কখনো কখনো হাস্যরসাত্মক। ছোট গল্প কখনো কখনো অতি প্রাকৃত। ছোট কখনো কখনো বিজ্ঞান নির্ভর, তাই না? সায়েন্স ফিকশন যেটাকে তোমরা বলো, জাফর ইকবাল স্যারের তোমরা ছোট গল্পগুলি তোমরা পড়ো, তাই না? আবার কখনো কখনো ছোট গল্প তোমার কি বলে প্রতীক ধর্মী। তোমাদের বনফুল এই নিম গাছ গল্পটা হচ্ছে প্রতীক ধর্মী ছোট গল্প। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা প্রতীক ধর্মী সংজ্ঞাটা একটু দেখি। প্রতীক ধর্মীটা কাকে বলে? প্রতীক ধর্মী আসলে জিনিসটা কি? দেখো এখানে লেখা, এটা তোমরা একটু লিখে রাখলে ভালো হয়, কারণ এই সংজ্ঞাটা তোমরা কোথাও পাবে না। যে প্রতীক ধর্মী সাংকেতিক গল্পের সংজ্ঞাটা কি হতে পারে? যে শ্রেণীর গল্পের পাত্র পাত্রী বা পরিবেশকে না বুঝিয়ে, যে শ্রেণীর গল্পের পাত্র পাত্রী পরিবেশকে না বুঝিয়ে অন্য কোনো অর্থকে ব্যঞ্জিত করে এবং ব্যঞ্জনার সেই মাধুর্য মুখ্য আবেদন হয়ে ওঠে, তাকে বলা হয় তোমার প্রতীক ধর্মী গল্প। তাকে বলা হয় প্রতীক ধর্মী গল্প। নিম গাছ কিন্তু একটি প্রতীক ধর্মী গল্প। নিম গাছ গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি, যেখানে লেখক করে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান। নিম গাছটি একজন সর্বংসহা নারীর প্রতীক। এখন আমি এটা একটু বিশ্লেষণ করি কিভাবে। যে দেখো, মনে করো একটা ঘটনা আছে, সেই ঘটনা একটা বিষয়কে নিয়ে, একটা উপাদানকে নিয়ে, কিন্তু সেই ঘটনার আড়ালে অন্য একটা ঘটনাকে বোঝানো, এই ধরনের ঘটনাটা হচ্ছে তোমার প্রতীক ধর্মী বা সাংকেতিক গল্প। নিম গাছটা ঠিক সেরকম। নিম গাছ গল্পে নিম গাছটাকে অবলম্বন করে ঘটনাটা শুরু, নিম গাছের উপকারী দিকটা নিয়ে ঘটনাটা শুরু, নিম গাছের যত্নের দিকটি নিয়ে ঘটনাটা শুরু। কিন্তু নিম গাছ গল্পের এই ঘটনার আড়ালে এমন একজন আমাদের সমাজে সর্বংসহা নারী, যে সবকিছু সহ্য করে নিয়ে, যে সবকিছুর দায়িত্ব সে নেয়, সবকিছুর দায়িত্ব গুরুত্ব সহকারে সে পালন করে আমাদের সমাজে নারীরা। এবং তাদের প্রতি যে আমরা কতটুকু অযত্ন করি, তাদের প্রতি যে আমরা কতটুকু অবহেলা করি, সেই দিকটাই কিন্তু নিম গাছ গল্পের রূপক আড়ালে, সাংকেতিক আড়ালে, প্রতীক আড়ালে সেটা বোঝানোর চেষ্টা করা হয়। তাহলে তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখছো যে প্রতীক ধর্মী গল্পের সংজ্ঞাটা। তাহলে শিক্ষার্থীরা আসো, আমরা নিম গাছ গল্পটাকে একটু, যেহেতু ছোট, আমরা একটু এক ঝলক পড়ার চেষ্টা করি। তাহলে আসো আমরা নিম গাছ গল্পটাকে আমরা এক ঝলক একটু পড়ার চেষ্টা করি। নিম গাছ গল্পটা আমরা একটু পড়ি। যে তোমরা সবাই বইটা একটু খুলো, শিক্ষার্থীরা বইটা একটু দেখো। প্রথম লাইনটা আছে যে কেউ নিম গাছ, তাই না? কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে তার ছাল, নিম গাছের বাকল বা ছাল, তাই না? পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ। কিসের পাতা, কার পাতা বলো দেখি শিক্ষার্থীরা? নিম গাছের তোমার এই পাতাগুলো শিলে, তো তোমরা বলো শিল পাতা, যেটাকে বলা হয় শিল পাতা, সেখানে পিষছে কেউ। কেউ বা নিম গাছকে গরম তেলে ভাজছে, কেউ বা, এবং যেটা কেন ভাজছে তোমরা জানো, কোষ, দাঁত, হাজা, চুলকানিতে সেটা লাগাবে। তোমরা সবাই জানো যে হাজা জিনিসটা কি আর দাঁত জিনিসটা কি। হাজা জিনিসটা হচ্ছে যে তোমার দেখবে যে ক্রমাগত যখন হাতটা ভেজা থাকে, দেখবে যে পানি বুল এলাকায় দেখবে হাত যখন ভেজা থাকে, এখানে ফাঙ্গাসের মতো পড়ে, এখানে ফাঙ্গাসের মতো পড়ে। এবং এটা এখানে দেখবা যে এই পায়ের আঙ্গুলো অনেক সময় ক্ষত রোগের মতো সৃষ্টি হয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি বলো দেখি, হাজা। বুঝতে পারছো? আর তোমার দাঁত জিনিসটা কি? দাঁত জিনিসটা হচ্ছে যে আমাদের চামড়ায়, মানবদের চামড়ায় উদ্গত ছত্রাক আক্রান্ত গোলাকৃতি, দেখবেন গোল গোল করে তোমার পড়ে যায়, দাঁতের মতো গোল গোল চামড়ার উপরে গোল গোল করে পড়ে যায়। এটা আসলে ছত্রাক আক্রান্ত হলে এই জিনিসটা হয়, এবং এটা অনেক সময় ছোঁয়াচে হয় এবং চুলকারি টাইপের হয়, সেটাকে বলে দাঁত। তাহলে দেখো, এই ধরনের দাঁত এবং এই ধরনের হাজার চুলকানিতে এই নিম গাছ কিন্তু খুব বহুলভাবে ব্যবহৃত। সব তোমরা জানো যে যখন হাম হয়, যখন বসন্ত হয়, তখন দেখবে যে নিম গাছটা কিন্তু সেই পরিমাণ মানে এই ধরনের কাজে কিন্তু সবচেয়ে বেশি
সবচেয়ে বেশি মানে ব্যবহার করা হয়, বুঝতে পারছো? এখন যেখানে দেখো এরপরের লাইনটা আমরা একটু পড়ে যাই। চর্মরোগের অব্যর্থ মহাসূচ, অব্যর্থ মানে যেটা কখনো ব্যর্থ হয় না, যেটা কখনো তোমার বিফল হয় না। এবং চর্মরোগের জন্য নিম গাছটা খুবই খুবই ওষুধি হিসেবে ব্যবহার করা হয়। এবং অনেকেই দেখো কচি পাতাগুলো, কচি ডালগুলি ভেঙে চিবোয়। তোমরা যদি নিম গাছটা অনেকে মানে দাঁতের মাজনি হিসেবে ব্যবহার করে, তাই না? এবং দাঁতটা ভালো থাকে। এবং কবিরাজে দেখবা, যারা কবিরাজ সম্পর্কে আমরা একটু পরে বিশ্লেষণে আসবো কবিরাজ সম্পর্কে, কবিরাজরা কিন্তু এটা প্রশংসায় পঞ্চমুখ, কারণ এটা একটা ঔষধি গাছ। এটা তাদের মানে ওষুধ তৈরি করতে এটা খুব বহুল পরিমাণে এটা ব্যবহার করা হয়। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা, জ্ঞানীরা, যারা মানে মানে বিজ্ঞ শব্দের অর্থ তোমরা একটু পরে দেখবে যে জ্ঞানীরা এটা খুব খুশি হয়, কারণ নিম গাছটা এর ব্যবহার বলে শেষ করা যায় না। বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না, যে নিমেরটা ভালো, থাক কেটো না। কিন্তু মজার ব্যাপার কি জানো, কাটেও না, কিন্তু যত্ন করে না। তোমরা জানো যে প্রত্যেক জিনিসে কিন্তু একটা যত্ন থাকতে হবে, যত্ন করতে হয়। সেটা কিন্তু কেউ যত্ন করে না, এবং সেটা কিন্তু কেউ কাটেও না। আবর্জনা জমে এসে চাঁদি, যার কারণে যত্ন না করলে, অযত্ন করলে কি হয়, আবর্জনায় পরিপূর্ণ হয়ে ওঠে। শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, শান দিয়ে মানে বুঝতে, ইট সিমেন্ট দিয়ে সুন্দর করে কেউ বাঁধিয়ে দেয়। কিন্তু মজাটা খেয়াল করবা যে আমরা বাঙালিরা যেখানে মানে কি বলে একটু গর্ত পাই বা যেখানে উন্মুক্ত জায়গা পাই, সেখানে কিন্তু আমার আবর্জনাটা ফেলি। তাই বলছি, দেখো লেখক সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো। এখানে একটা দেখো নতুন ধরনের লোক এলো। কবি লেখক দেখো ছোট গল্পটাকে ভাষা তাৎপর্য কি হবে। নতুন ধরনের লোক মানে কি, ব্যতিক্রম টাইপের একটা লোক আসলো। দেখো কেমন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো নিম গাছের দিকে, অবাক ভাবে নিম গাছের দিকে চেয়ে রইলো। ছাল তুললেন না, পাতা ছিল না। দেখো দেখা গেল যে অন্য ধরনের লোকরা আসলে নিম গাছে ছাল তুলে নেয়, পাতা তুলে নেয়, কিন্তু এই এমন এক লোক যে কখনো ছাল তুললো না, পাতা ছিল না, ডাল ভাঙলো না, কিন্তু অবাক দৃষ্টিতে কি হলো বলো দেখি, চেয়ে রইলো, শুধু শুধু চেয়ে রইলো। এবং বলে উঠলো, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ। তাহলে বললো একটু নিম গাছের পাতা দেখে বললো মুগ্ধতা। আসলে দেখো লোকটা নিম গাছের সৌন্দর্য দেখে মুগ্ধতা হলো। তাহলে দেখো লোকটা কিন্তু নিম গাছের কোনো ক্ষতি করলো না, বরং সৌন্দর্য দেখে সে মুগ্ধ হলো। এটা কিন্তু নিম গাছের জন্য একটা অপ্রাপ্তি, এটা কিন্তু নিম গাছের অপ্রত্যাশিত একটা বিষয় ছিল, তাই না? এবং থোকা থোকা ফুলেরই কি ভার, এবং নিম গাছের ফুল দেখে এবং সৌন্দর্য দেখে সে লোকটা আরো বেশি মুগ্ধ হয়ে উঠলো। এক ঝাঁক নক্ষত্র, তোমরা জানো যে নক্ষত্র মানে হচ্ছে তারা, রাতের তারারা যেমন স্নিগ্ধতা ছড়ায়, সেরকম নিম গাছের পাতাটাকে, নিম গাছের ফুলটাকে, নিম গাছের ফুলটাকে, সাদা ফুলটাকে সেরকম নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাগরে। সাগরে মানে তোমরা জানো যে সমুদ্রে, সাগরের শব্দের অর্থ হচ্ছে কি বলো দেখি, সমুদ্র। এখানে নিম গাছের পাতাটাকে সমুদ্রের সবুজ সাগরের সাথে তুলনা করা। তাহলে দেখো নিম গাছের পাতা ফুল দেখে এই লোকটা খুবই মুগ্ধ, এবং নিম গাছের তোমার ফুলটাকে নক্ষত্রের সাথে এখানে তুলনা করা হয়েছে, এবং নিম গাছের পাতাটাকে এখানে সবুজ সাগরের সাথে তুলনা করা হয়েছে। বাহ, আর দেখো মুগ্ধতা। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কে বলো দেখি, সেই লোকটা, যে লোকটা নিম গাছের মুগ্ধতা দেখে মুগ্ধ, তাই না? সৌন্দর্য দেখে মুগ্ধ, যেটাকে আমরা বলি। কবিরাজ নয় কবি। তাহলে দেখো কবিরাজ নয় কবি, এই ব্যাখ্যাটা একটু পড়া যায়। কবিরাজরা কি করে, বিভিন্ন গাছ গাছালি নিয়ে তারা কি করে, বিভিন্ন গাছ গাছালি নিয়ে তারা ঔষধি গাছ তৈরি করে। আর কবিরা কি করে, কবিরা হচ্ছে তাদের থেকে কোনো কিছু ব্যবহার না করে, প্রকৃতি থেকে কোনো কিছু ব্যবহার না করে, বরং তার সৌন্দর্য নিয়ে, তার ভাব নিয়ে তার ভাবটা প্রকাশ করার চেষ্টা করে। তোমরা জানো যে কবিতার প্রধান বাহন কিন্তু ভাব, উপন্যাসের প্রধান বাহন হচ্ছে চরিত্র, ছোট গল্পের প্রধান বাহন হচ্ছে কাহিনী, নাটকের প্রধান বাহন হচ্ছে সংলাপ, এবং প্রহসনের প্রধান মানে আলোচ্য বাহন হচ্ছে তোমার হাস্যরস। তাহলে দেখো ছোট গল্পের যে মূল ভিতটা, সেটা কিন্তু কাহিনীর উপর ভিত্তি করে ছোট গল্পটা গড়ে হচ্ছে। দেখো কবিরা কিন্তু ভাবটা নিয়ে কিন্তু তার মনের মাধুরী মিশিয়ে কিন্তু তার কবিতাটা রচনা করে। নিম গাছটা ইচ্ছে করতে লাগলো, লোকটার সঙ্গে চলে যায়। কেন তার চলে যেতে ইচ্ছে করলো? কারণ হচ্ছে যে যে সৌন্দর্যের পূজারী, সে কখনো খারাপ মানুষ হতে পারে না, এবং যে মুগ্ধতা দিয়ে ওই দৃষ্টিতে তাকিয়ে থাকে, যে কখনোই নিম গাছের অপকার করতে পারে না, বরং নিম গাছের যত্ন নেবে। অর্থাৎ নিম গাছের এখানে কবির সৌন্দর্যের মুগ্ধতা দেখে নিম গাছের ইচ্ছা করলো এই কবির সঙ্গে চলে যেতে। কিন্তু
চলে যেতে সে পারে না, কারণ মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে। স্বাভাবিক, বছর পর বছর যখন একটা বৃক্ষ যখন অবস্থান করে 10 বছর, 15 বছর, 20 বছর, তখন শিকড়টা কিন্তু গেঁথে থাকে মাটির ভিতরে, তাই না? এবং সে ইচ্ছা করলে কিন্তু সে কিন্তু সহজেই কিন্তু মাটির থেকে বা ভূপৃষ্ঠ থেকে সে সরে যেতে পারে না। এবং বাড়ির পিছনে আবর্তন স্তূপের মধ্যেই কিন্তু অযত্নে, অবহেলায় নিম গাছ কিন্তু দাঁড়িয়ে থাকে। মজার ব্যাপার তোমাদের আগেই বলছি যে এই গল্পের ম্যাজিক বাক্যটা হচ্ছে শেষ বাক্য। ম্যাজিক বাক্যটা কি? ম্যাজিক বাক্যটা হচ্ছে যে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মীপুরটা ঠিক একই দশা। কিরকম? নিপুণা মানে হচ্ছে দক্ষ। স্বাভাবিক, আমাদের বাড়িতে, তোমার বাড়িতে, সবার বাড়িতে দেখবা এমন একজন নারী আছে যিনি সর্বংসহা, যিনি সবকিছু সহ্য করে আমাদেরকে যত্ন করে। তোমাদের দেখো, তোমার মা, তোমার দাদি, তোমার নানি, যারা নারীরা দেখবা যে প্রত্যেকটাই কিন্তু তারা কখনো নিজের কষ্টটাকে কিন্তু বুঝতে দেয় না, বরং পরের কিভাবে উপকার করা যায়, পরে কিভাবে যত্ন নেওয়া যায়, পরে কিভাবে মঙ্গল করা যায়, তারা কিন্তু সবসময় থাকে চিন্তিত। কিন্তু আমরা কিন্তু কখনোই তাদের প্রতি যত্ন নেই না। আমরা কি কখনো তাদের প্রতি মানে কি বলে যত্ন সহকারে তাদেরকে সেভাবে করে। তাদেরও তো একটা সমাজে টিকে থাকার জন্য তাদেরও কিন্তু এই যত্ন বা কি বলে মানে ভালো কিছু করার চিন্তা ভাবনা থাকে। দেখো, নিম গাছ গল্পটাকে আমরা কি বলি যে উৎসটা আমরা একটু থেকে নেওয়া, সেটা হচ্ছে তোমার অদৃশ্য লোক গ্রন্থ থেকে নেওয়া, তোমরা জানো। এবং 1947 খ্রিস্টাব্দে এই গ্রন্থটা প্রকাশিত হয়। তোমরা যদি পরীক্ষা আসে যে নিম গাছ গল্পটা থেকে নাও, তখন তোমরা বলবা যে অদৃশ্য লোক থেকে নেওয়া। আর তোমার এই মানে যে নিম গাছ গল্প থেকে যদি আমি শব্দার্থগুলি যদি আসি উল্লেখযোগ্য কি কি শব্দ থাকতে পারে, তোমরা দেখো আমি কতগুলি শব্দার্থ নিয়ে আসছি। একটা হচ্ছে তোমার ছাল। ছাল শব্দের অর্থ হচ্ছে বাকল। অব্যর্থ শব্দ অর্থটা কি? অব্যর্থ শব্দ অর্থ হচ্ছে তোমার যা বিফল হবে না। যকৃৎ শব্দ অর্থটা কি? যকৃতের শব্দ অর্থ হচ্ছে লিভার। বিজ্ঞ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, অভিজ্ঞ ও বুদ্ধিমান। নক্ষত্র শব্দের অর্থ হচ্ছে তোমার তারা। এখানে নিম গাছের সাদা ফুলকে বোঝানো হয়েছে তোমার। এবং সায় শব্দের অর্থ হচ্ছে তোমার হলো সমুদ্র। এখানে নিম পাতাকে বোঝাচ্ছে, বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা কিছু উল্লেখযোগ্য শব্দার্থগুলি আমরা এখানে দেখার চেষ্টা করলাম। এবার আসি আমরা, দেখো আমরা যে গল্পটা পড়লাম, সেই গল্পটাতে নিম গাছের তোমার বহুবিধ ব্যবহারটা আমরা একটু দেখি। গল্পটা পাঠ করার মাধ্যমে নিম গাছের মাধ্যমে আমরা কি কি, তার ব্যবহারটা কি, তার গুরুত্বটা কি নিম গাছে। প্রথম কথা হচ্ছে সেটা একটা ঔষধি গাছ, তাই না? ঔষধি গাছ তো বুঝোই, যেটা সব ক্ষেত্রে, যেটা বিভিন্ন ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় ওষুধ, তাই না? নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এরপর আমরা পড়লাম চর্মরোগের জন্য অব্যর্থ মহৌষধ। মানুষের নিমের পাতা ছিঁড়ে রান্না করে খায়। এরপর পেলাম আমরা কচি ডালগুলি ভেঙে অনেক লোক চিবোয় এবং দাঁত বেরো থাকে। তোমরা আমরা বইয়ের আলোকে যদি নিমের যদি গভীর ব্যবহার থেকে আমরা যদি খুঁজে বের করি, তাহলে হয়তো আমরা একটা পয়েন্ট আমরা এই গল্প থেকে খুঁজে পাবো। এখন আসি আমরা, যে জিনিসটা কবিরাজ এবং কবি। কবিরাজ এবং কবি নিয়ে এখন আমরা সেই আসলে কবিরাজ এবং কবি দুইটাই কিন্তু একটা মানে চরিত্র, কিন্তু দুইটাই কিন্তু বিপরীত ধর্মী একটা বৈশিষ্ট্য নিয়ে আসছে। দেখো, কবিরাজটা কি? কবিরাজদের কাজটা কি? যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করে, তিনি হলো কবিরাজ। অর্থাৎ যিনি গাছগাছালি থেকে মানে পরিশোধন মানে কি, গাছগাছালিকে মিশ্রণ করিয়ে, গাছগাছালিকে করে মানুষের জন্য দেখবা যে যে চিকিৎসা করেন, তিনি হচ্ছে কবিরাজ। আর কবি কাকে বলে? কবি হচ্ছে যিনি কবিতা লেখেন, সৌন্দর্যের পূজারী, তিনি হচ্ছেন কি বলো দেখি, কবি। তাহলে দেখো, দুইজন কিন্তু দুই বিপরীত ধর্মী একটা চরিত্র। এবং দেখো, কবিরাজের কাছে কোন জিনিসটাই মানে কোন জিনিসটাই প্রয়োগটাই মুখ্য, অর্থাৎ কবিরাজের কাছে ব্যবহারটাই হলো মুখ্য। কিন্তু কবিদের কাছে হচ্ছে তোমার হলো সৌন্দর্যটাই মুখ্য। কবিদের কাছে হচ্ছে তোমার কিসের মুখ্য হলো দেখি, সৌন্দর্যটাই তোমার হচ্ছে কবিদের কাছে তোমার হচ্ছে মুখ্য। তাহলে দেখো, কবিরাজ এবং কবি এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটাই কিন্তু আমরা সাদৃশ্যমূলক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এরপর দেখো, আমরা নিম গাছের আমরা একটু বিশ্লেষণ করি। প্রতীক গল্প হিসাবে নিম গাছটাকে যদি আমরা বিশ্লেষণ করি, দেখো বিশ্লেষণ করলে দেখো, এটা তোমরা জানো যে নিম গাছ দ্বারা বহুবিধ উপকার হলেও কিন্তু কেউ কিন্তু যত্ন করে না। এবং কিন্তু কবির প্রশংসা নিম গাছে ভালো লাগে, সেটার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু শেকড় অনেক গভীর হওয়ায় নিম গাছ যেতে পারে না।
ঠিক তেমনি গল্পকার সংসারে বেড়া জালে আবদ্ধ গৃহিণীরও কিন্তু একই অবস্থা। সংসারে গৃহবধূরা সারাদিন ধরে সেবা যত্নে ব্যস্ত থাকলেও নিজেদের প্রতি তারা খুবই কমই নজর দেয়। পরিবারের অন্যরাও সেভাবে তাদের প্রতি গুরুত্ব দেয় না, ফলে শত দুঃখ যাতনা নিয়ে নিজেদের মধ্যে চেপে রেখে তাদের সংসার করতে হয়। তাই দেখো, গৃহিণীরা, আমাদের মারা, আমাদের বোনেরা, তারা দেখবা যে অনেক দুঃখ কষ্ট নিয়ে, চাপা অনুভূতি নিয়ে কিন্তু তারা সংসার জীবন পালন করে, তাই না? তাহলে খেয়াল করে দেখো যে এই নিম গাছের গল্পের সাথে কিন্তু নিম গাছের চরিত্রের সাথে কিন্তু নিম গাছের বৈশিষ্ট্যের সাথে নিম গাছের বিষের সাথে কিন্তু গৃহিণীদের কিন্তু একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কারণ নিম গাছ যেভাবে যত্ন না করে, অযত্নে অবহেলা যেমন বেড়ে ওঠে, আমাদের সমাজে এইসব নারীরাও কিন্তু শত দুঃখ কষ্ট চেতনা নিজেদের মধ্যে চেপে রেখে তারা কিন্তু সংসার ধর্ম পালন করে যাচ্ছে। তাহলে যে এখানে মনে রেখো যে কিছু লাইন আছে, যে শিকড়টা কিন্তু আসলে এখানে সাংসারিক বন্ধনকে বোঝায়। শিকড় শব্দটা কিন্তু দিয়ে আমাদের সাংসারিক বন্ধনকে আমরা বোঝানোর চেষ্টা করি। তাহলে শিক্ষার্থীরা, আজকে নিম গাছের উপর একটা বাড়ি কাজ তোমরা অবশ্যই তোমাদের এগুলি কিছু জেনে রাখা দরকার। চলো একটা বাড়ি কাজ দিয়ে দিই তোমাদের। এটা কিন্তু মনে রাখবা যে স্কুল খুললে কিন্তু সেই বাড়ি কাজটা তোমাদের কিন্তু আমাকে দেখাবা। না, বাড়ি কাজটা সবাই খাতার মধ্যে লিখে রাখো যে বাড়ি কাজটা হচ্ছে নিম গাছের। দেখো, যে প্রতীক গল্প হিসাবে বাড়ি কাজ, এটা কিন্তু তোমাদের জন্য একটা বাড়ি কাজ, যে প্রতীক গল্প হিসাবে নিম গাছ কতটুকু সার্থক। প্রতীক গল্প হিসেবে নিম গাছ কতটুকু সার্থক, তোমার মতামত বিশ্লেষণ করো। তোমরা বাড়ি কাজটা একটু লিখে রাখো, তোমার মতামত বিশ্লেষণ করো। প্রতীক গল্প হিসাবে নিম গাছ কতটুকু সার্থক, তোমার মতামত বিশ্লেষণ করো। মানে তুমি তোমার মতামতকে সেই আঙ্গিকে নিম গাছ গল্পটাকে তোমরা কিন্তু সেই মতামতটা তোমার দৃষ্টিকোণ থেকে কিন্তু তুমি তোমার মতামতটা বিশ্লেষণ করো। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা, তোমরা তো সবাইকে আজকে ক্লাসটাকে তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ তোমরা জানো যে সংক্ষিপ্ত সময়। এবং আজকে ক্লাস সম্পর্কে বিদায় নেওয়ার আগে একটা জিনিস তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে যে যাই ভাবনা হার মানবে করোনায় করণীয় মানতে ভুলো না। আমাদের কিন্তু এখন মূল স্লোগান এখন বর্তমানে মাস্ক বা কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা সর্বক্ষেত্রে ব্যবহার করবা, মাস্ক ব্যবহার করতেই হবে বাইরে গেলে। এবং আমরা কিন্তু করোনার কাছে ইনশাল্লাহ হারবো না। এবং মনে রাখতে হবে, করোনায় না হারার মূল কারণ হচ্ছে করোনায় আমাদের কি কি করণীয় সে কিন্তু আমাদের ভুললে চলবে না। তাই শিক্ষার্থীরা, আমরা সবাই সচেতন থাকবো। আর আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন অবশ্যই জানাবা। আর তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই শিক্ষার্থীরা। খুদা হাফেজ।